সকলকে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের অ্যান্টি টিউবারকুলার ড্রাগের দ্বিতীয় ক্লাসে স্বাগত। তো অলরেডি আমরা পার্ট 1 পড়ে আসছি। আমরা পার্ট 1-এ কী পড়ছিলাম? আমরা এখানে মাইক্রোব্যাকটেরিয়াম সম্পর্কে ইন্ট্রোডাকশনারি কিছু কথাবার্তা বলছিলাম মাইক্রোবায়োলজি পার্সপেক্টিভে। এছাড়া আমরা গত ক্লাসে অ্যান্টি টিবি ড্রাগগুলার ক্লাসিফিকেশন রেজিমেন্ট নিয়ে পড়ে আসছি এবং অ্যাডভার্সিভে ব্রড হেডিংয়ে আমরা পড়ে আসছিলাম। আজকে আমাদের মূলত আলোচনার বিষয় হচ্ছে ইন্ডিভিজুয়ালি যতগুলো আমাদের অ্যান্টি টিবি ড্রাগ আছে এইগুলো আলোচনা করা। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা একটু আইসোনায়াজেডে চলে আসি। আমরা আইসোনায়াজেড দিয়ে শুরু করতেছি, কারণ এই আইসোনায়াজেডই হচ্ছে আমার অ্যান্টিটিপি যতগুলো ড্রাগস আছে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এই আইসোনায়াজেডে ক্লাসিফিকেশন করলে আমাদের এটা কোন গ্রুপে ছিল? আমাদের এই আইসোনায়াজেড ছিল সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর। তোমরা সবাই জানো সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর কিন্তু দুই ধরনের, একটা ছিল কি বিটা ল্যাকটাম আর একটা ছিল কি নন বিটা ল্যাকটাম। বিটা ল্যাকটাম। তো এই আইসোনায়াজেড যে আছে সে কিন্তু নন বিটা ল্যাকটাম। এর কারণ কি? কারণ এইখানে কোনো বিটা ল্যাকটাম রিং থাকে না, বিটা ল্যাকটাম রিং থাকে না। না থাকার জন্য এটা হচ্ছে আমার নন বিটা ল্যাকটাম। আর সে হচ্ছে ব্যাকটেরিওসিডাল। এই জিনিসটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক, কারণ সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর মানে সে সেল ওয়ালকে ডিসরাপশন করতেছে। আর আমরা সবাই জানি সেল ওয়াল হচ্ছে ব্যাকটেরিয়ার ইসেনশিয়াল স্ট্রাকচার। সেল ওয়াল ছাড়া ব্যাকটেরিয়ার কখনোই বেঁচে থাকা সম্ভব না, এই জন্য সে হচ্ছে ব্যাকটেরিওসিডাল। আর আমি শুরুতেই বললাম যে এই আইসোনায়াজেড হচ্ছে সব থেকে বেশি অ্যাক্টিভ এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এখন বিষয়টা হচ্ছে এরকম হওয়ার কারণ কি? এরকম হওয়ার কারণ হচ্ছে আমাদের যে মাইক্রোব্যাকটেরিয়া, মনে করো যে সেইটা হচ্ছে একটা মাইক্রোব্যাকটেরিয়ামের স্ট্রাকচার। এই মাইক্রোব্যাকটেরিয়ামের যে সেল ওয়াল, এই সেল ওয়ালে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল কম্পোনেন্ট থাকে, ঠিক আছে? সেই জিনিসটাকে বলা হচ্ছে মাইকোলিক অ্যাসিড। মাইকোলিক অ্যাসিড, মাইকোলিক অ্যাসিড, ঠিক আছে? এই মাইকোলিক অ্যাসিডটা হচ্ছে একটা হাইলি লিপিড রিচ স্ট্রাকচার। এই কারণে আমাদের যে অ্যান্টিটিবি ড্রাগসগুলো আছে ম্যাক্সিমাম ড্রাগসই হচ্ছে এই মাইকোলিক অ্যাসিডের জন্য ভেতরে এন্ট্রি করতে পারে না। আর যদি ভেতরে এন্ট্রি করতে না পারে দ্যাটস মিন সে কাজও করতে পারবে না, ঠিক আছে? আর এই আইসোনায়াজেডের কাজ হচ্ছে মাইকোলিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিশন করা। এই মাইকোলিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিশন করলো, দ্যাটস মিন না থাকার জন্য মাইকোলিক অ্যাসিড, তখন বাকি যত ড্রাগস আছে এরা ইজিলি ভেতরে এন্ট্রি করতে পারতেছে এবং তার কাজটা করতে পারতেছে। এই জন্য আমরা বলছি এটা হচ্ছে মোস্ট অ্যাক্টিভ এবং ইম্পর্টেন্ট। তুমি আইসোনায়াজেডকে চাইলে সিঙ্গেল এজেন্ট হিসেবে ইউজ করতে পারবা, বাট যদি আইসোনায়াজেড না দাও, বাকিগুলো দাও, তাহলে কিন্তু এইটা অতটা ইফেক্টিভ হবে না, কারণ এটা এন্ট্রি করতেছে খুবই কম। বাট আইসোনায়াজেড দিলে বাকি এজেন্টগুলো ভালোভাবে এন্ট্রি করবে এবং আমরা ভালো একটা ইফেক্ট পাবো। এই কথাটাই দেখো এইখানেও বলা আছে যে আমরা যে আইসোনায়াজেড দিই এটা হচ্ছে মাইকোলিক অ্যাসিডকে ডিস্ট্রয় করে দেয়, ফলে বাকি যত অ্যান্টিটিবি ড্রাগস আছে এরা ভেতরে এন্ট্রি করতে পারে। এন্ট্রি করার জন্য আলটিমেটলি তারা তাদের কাজটা করতে পারতেছে। এই জন্য আমরা বলি যে আইসোনায়াজেড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় যে এই আইসোনায়াজেড হচ্ছে পাইরিডক্সিন অর্থাৎ ভিটামিন বি সিক্সের সাথে স্ট্রাকচারাল সিমিলারিটি আছে। এই সিমিলারিটি থাকার জন্যই পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, নিউরোপ্যাথি, ঠিক আছে? এরকম হওয়ার আসলে কারণ কি বলা আছে যে সে স্ট্রাকচারালি সিমিলার, দ্যাটস মিন আইসোনায়াজাইড এবং পাইরিডক্সিন দুইটাই দেখতে অলমোস্ট সেম, স্ট্রাকচারালি তারা সিমিলার। যখন সিমিলার হয় তখন আমার বডি তাদের দুইজনকে গিয়া হুমকি দেয় যে তোরা যেহেতু দুইজনই স্ট্রাকচারালি সেম, তোদের যে কোনো একজন আমাদের বডিতে অর্থাৎ আমার বডিতে স্টে করবি, দুইজনকে আমি জায়গা দিতে পারবো না। আর তুমি যখন অ্যান্টিটিবি থেরাপি নিতেছো দ্যাটস মিন তুমি আইসোনায়াজেডকে কন্টিনিউয়াসলি অ্যাডমিশন করতেছো, অর্থাৎ কন্টিনিউয়াস তোমার বডিতে আইসোনায়াজেড চাইতেছে। আর তোমার বডি অলরেডি যেহেতু হুমকি দিয়ে দিচ্ছে যে কোনো একজনকে থাকতে হবে, তখন বডি এই পাইরিডক্সিনকে শরীর থেকে বের করে দেয়, অর্থাৎ পাইরিডক্সিনের একটা ডেফিসিয়েন্সি দেখা যায়। আর পাইরিডক্সিনের ডেফিসিয়েন্সির জন্যই পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। এই কথাটাই দেখো এইখানেও বলা আছে যে যেহেতু স্ট্রাকচারই সিমিলার, এই জন্য আইসোনায়াজাইড প্রমোট করে পাইরিডক্সিনের এক্সক্রিয়েশনকে। আলটিমেটলি দেখা যায় ভিটামিন বি6-এর একটা ডেফিসিয়েন্সি হচ্ছে, যেখানে পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে। এই জিনিসটাকে প্রিভেনশন করার জন্য মাস্ট বি তুমি যখন অ্যান্টিটিবি থেরাপি দিতেছো এই পেশেন্টকে অবশ্যই 25 থেকে 50 মিলিগ্রাম, যা তার বয়সের উপরে নির্ভর করবে, প্রয়োজনের উপরে নির্ভর করে, 25 থেকে 50 মিলিগ্রাম প্রতিদিন তাকে এই পাইরিডক্সিন অ্যাডমিশন করতে হবে। আমি যখন অ্যান্টিটিবি রেজিমেন্ট পড়াইছিলাম আমি বলছিলাম যে তুমি পাইরিডক্সিন না দিলে তোমার অ্যান্টিটিবি থেরাপি বা অ্যান্টিটিবির যে প্রেসক্রিপশন এটা কমপ্লিট না, তোমাকে এটা মাস্ট বি দিতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে যারা ল্যাকটেটিং মাদার, যেহেতু পাইরিডক্সিন ব্রেস্ট মিল্কের মাধ্যমে এক্সক্রিশন হতে পারে, দ্যাটস মিন এটা বেবির শরীরেও চলে যাচ্ছে, দ্যাটস মিন ওই ইনফ্যান্টের শরীরেও কিন্তু পাইরিডক্সিনের ডেফিসিয়েন্সি হচ্ছে। এই জন্য ওই সময় মাদার এবং ইনফ্যান্ট দুইজনকেই পাইরিডক্সিনের সাপ্লিমেন্টেশন দিতে হবে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। আর এটা হচ্ছে আমাদের বোথ এক্সট্রা সেলুলার এবং ইন্টারসেলুলার যে অর্গানিজম আছে তাদেরকে মেরে ফেলতে পারে। আর এটার মেটাবলিজম হয় লিভারে বাই অ্যাসিটাইলেশন, এখানে একটা এনজাইম প্রয়োজন হয়, এটাকে বলা হয় অ্যাসিটাইল ট্রান্সফারেজ। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, খুবই ইম্পর্টেন্ট, যে এই আইসোনায়াজেড কিন্তু সাইটোক্রোম P450 এনজাইমকে ইনহিবিশন করে দিতে পারে। এটাকে ইনহিবিশন করলে কি হবে? তোমরা সবাই জানো যে সাইটোক্রোম P450 এনজাইম কোন ধরনের, এটা হচ্ছে আমাদের
ড্রাগ মেটাবোলাইজিং এনজাইম, ঠিক আছে। অর্থাৎ যদি এই এনজাইমটা ইনহিবিশন হয়, দ্যাটস মিন আমরা ওই সময় আইসোনাইজেটের সাথে অন্য কোনো যদি ড্রাগ নেই, ওইটার মেটাবলিজম হইতেছে না, কারণ মেটাবলিজম হওয়ার জন্য যে এনজাইমগুলো প্রয়োজন তাকে অলরেডি আইসোনাইজেট ইনহিবিশন করে দিতেছে, সেটা নাই। এই জন্য ওই ড্রাগের কনসেন্ট্রেশনটা কী হবে, ইনক্রিজ পাবে। আর ওই ড্রাগটা যদি একটা লো থেরাপিউটিক ইন্ডেক্সের ড্রাগ হয়, ফর এক্সাম্পল ফেনিটোইন, তারপরে অরফেরিন, ঠিক আছে, এরকম যদি লো থেরাপিউটিক ইন্ডেক্সের হয়, দ্যাটস মিন এটা তোমার বডিতে জমার জন্য ওইটা দ্বারা টক্সিসিটি হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো যে সাইটোক্রোম P450 এনজাইমটি ইনহিবিশন করার ডিসঅ্যাডভান্টেজ কি। এরপর চলে আসো যে সেটার মেকানিজম কিন্তু অলরেডি আমরা ব্রড হেডিংয়ে বলে দিছি যে সে কী করে, মাইকোলিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিশন করে। এই ছবিটা তোমরা যদি খেয়াল করো, এই ছবিটা হচ্ছে একটা মাইক্রোব্যাকটেরিয়ামের সেল ওয়ালের ছবি, ঠিক আছে। এখানে তোমরা সেল ওয়ালে অনেক স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এর মধ্যে একটা ছিল কি ইম্পর্টেন্ট মাইকোলিক অ্যাসিড, এই যে এই লেয়ারটা। এবং তুমি যদি খেয়াল করো এটা কিন্তু খুবই থিক লেয়ার, এই থিক লেয়ার হওয়ার জন্যই আমার ম্যাক্সিমাম অ্যান্টিটিভি যে ড্রাগস আছে এরা মাইক্রোব্যাকটেরিয়ামের ভেতরে এন্ট্রি করতে পারে না এবং না পারার জন্য কাজও করতে পারতেছে না। আমরা যখন আইসোনাইজেট দিই, ওর কাজ হচ্ছে এই মাইকোলিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিশন করা, দ্যাটস মিন সেল ওয়ালের ধ্বংস করা, ঠিক আছে। এখন প্রশ্নটা হচ্ছে এই জিনিসটা কীভাবে করে। নর্মালি মাইকোলিক অ্যাসিড সিনথেসিস হওয়ার জন্য আমার দুইটা ইম্পর্টেন্ট এনজাইমের প্রয়োজন, একটা হচ্ছে অ্যাসাইল ক্যারিয়ার প্রোটিন রিডাক্টেস, আর একটা হচ্ছে বিটা কিটো অ্যাসাইল ক্যারিয়ার প্রোটিন সিনথেস। তো আইসোনাইজেট কী করে, এই দুইটা এনজাইমের সাথে বাইন্ড করে এই দুইটাকে ইনহিবিশন করে দেয়। মানে বাইন্ড করা মানে কি, তাকে তার নর্মাল কাজটা করতে দিতেছে না, সেই জন্য বললাম যে এটা ইনহিবিশন করে দেয়। ইনহিবিশন হওয়ার জন্য এখন আর মাইকোলিক সিনথেসিস হয় না, আলটিমেটলি এই ব্যাকটেরিয়াটা মারা যাচ্ছে। এইখানে দেখো সেই কথাটাই বলা আছে যে তুমি যখন আইসোনাইজেট দাও, আইসোনাইজেট নর্মালি কিন্তু একটা প্রো ড্রাগ, সে কিন্তু অ্যাক্টিভ না। সেইটা তোমার বডিতে যাওয়ার পরে মাইক্রোব্যাকটেরিয়াম ক্যাটালেস পার অক্সিডেস নামক একটা এনজাইম, যেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়ামের বডিতে থাকে, এই এনজাইম দ্বারা অ্যাক্টিভেশন হওয়ার পরে সে এই যে দুইটা এনজাইম ছিল, যেই দুইটা এনজাইম আমার মাইকোলিক অ্যাসিড সিনথেসিস হওয়ার জন্য প্রয়োজন, এদের সাথে একটা বাইন্ড করে কোভ্যালেন্ট বন্ড। এই কোভ্যালেন্ট বন্ড হওয়ার জন্য এই এনজাইমগুলা তাদের নর্মাল কাজ করতে পায় না, দ্যাটস মিন এই এনজাইমগুলা ইনহিবিশন হলো, এখন আর মাইকোলিক সিনথেসিস হয় না, আলটিমেটলি মাইক্রোব্যাকটেরিয়াম সেল ওয়ালটা ডিসরাপশন হয় এবং ব্যাকটেরিয়াল অ্যাকশনটা এখানে পাওয়া যায়। আশা করি তোমরা মেকানিজমটা বুঝতে পারছো। আর আমি অ্যাডভার্সিভ অলরেডি বলে আসছি যে এখানে কী হয়, পেরিফেরাল নিউরোপ্যাথি এবং হেপারটক্সিসিটি হয়। পেরিফেরাল নিউরোপ্যাথি কী জন্য হয়, কারণ যখন আইসোনাইজেট দেয় সে যেহেতু পাইরিডক্সিনের সাথে স্ট্রাকচারালি সিমিলার, সে বেশি হওয়ার জন্য পাইরিডক্সিনটা আমার বডি থেকে বেরিয়ে যাওয়ার জন্য এই যে একটা ডেফিসিয়েন্সি, এটার জন্যই পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। আর যেটা হচ্ছে হেপাটোটক্সিসিটি, এইটার কজেস হচ্ছে যখন আইসোনাইজেটটা মেটাবলিজম হয় তখন সেটা ইন্টারমিডিয়েট মেটাবোলাইজ প্রডিউস করে, এটার নাম হচ্ছে মনো অ্যাসিটাইল হাইড্রাজিন। এই মেটাবোলাইজটা আবার হাইলি হেপাটোটক্সিক, সে ডিরেক্টলি যে লিভারে ক্ষতি করতে পারে। এই জন্য দেখা যায় এই আইসোনাইজেট হেপাটোটক্সিটি হয়। আসলে তোমরা বুঝতে পারছো কেন পেরিফেরাল নিউরোপ্যাথি হয় এবং কেন হেপাটোটক্সিটি হয়। এখন একটা মজার কথা বলি যে এই যে পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে বা এই যে হেপাটোটক্সিটি, নেভার অকার সিমুলটেনিয়াসলি, একসাথে দুইটা কখনোই হবে না। এইদার পেশেন্টের পেরিফেরাল নিউরোপ্যাথি হবে অথবা পেশেন্টের হেপাটোটক্সিটি হবে, দুইটা একসাথে হবে না। যদি হেপাটোটক্সিটি যদি দুইটা একসাথে হয় তাহলে ধরে নিবা যে আইসোনাইজেটের জন্য পেরিফেরাল নিউরোপ্যাথি হয়েছে, হেপাটোটক্সিটি না। আমরা যেহেতু কম্বাইনলি দিতেছি, হেপাটোটক্সিটি অন্য কোনো ড্রাগসের জন্য লাইক হচ্ছে তোমার রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, এগুলোর জন্য হতে পারে যদি দুইটা একসাথে হয়। বাট দুইটা একসাথে হওয়ার কজেস একসাথে কখনোই আইসোনাইজেট না, আইসোনাইজেট কখনোই একসাথে পেরিফেরাল নিউরোপ্যাথি এবং হেপাটোটক্সিটি করবে না, যে কোনো একটা করবে। এখন আসো যে কী জন্য দুইটা একসাথে করবে না, যে কোনো একটা করবে। এইটার কারণ হচ্ছে তাদের মেটাবলিজম প্রসেস। আমরা অলরেডি বলে আসছি যে মেটাবলিজম কীভাবে হয়, অ্যাসিটাইলেশন হয় লিভারের মাধ্যমে, এবং এই অ্যাসিটাইলেশন প্রসেস কিন্তু বাই বন জেনেটিক্যালি কন্ট্রোল, অর্থাৎ তার জিন কীরকম আছে এইটা দ্বারা তার এটা কন্ট্রোল। তোমার বডিটা আমার বডিটা সেম নাও হতে পারে, ঠিক আছে। এবং আমরা বলছিলাম এই যে জেনেটিক্যালি কন্ট্রোল, এই জেনেটিক্যালি কন্ট্রোলের উপরে অ্যাসিটাইলেশন প্রসেসটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্লো, আরেকটা ছিল কি র্যাপিড, ঠিক আছে। অর্থাৎ কিছু মানুষের অ্যাসিটাইলেশন প্রসেসটা স্লোলি হবে, কিছু মানুষের র্যাপিডলি হবে। যখন স্লোলি হচ্ছে তখন কি হচ্ছে, এখানে স্লোলি বলতে বোঝায় যে এই আইসোনাইজেটের মেটাবলিজমটা কম হচ্ছে। তাহলে আইসোনাইজেটের মেটাবলিজম কম হয়, দ্যাটস মিন কি তার এক্সক্রিয়েশনও কম হবে। এক্সক্রিয়েশন কম হচ্ছে, দ্যাটস মিন তার ডিউরেশন অফ অ্যাকশনটা কি বেশি, ডিউরেশন অফ অ্যাকশন, দ্যাটস মিন এই আইসোনাইজেট আমার বডিতে বেশি থাকে। আর অলরেডি কিন্তু আমি বলে আসছি যে আমার বডি আইসোনাইজেটকে একটা হুমকি দিয়ে দিছে, এইদার আইসোনাইজেট থাকবে অথবা পাইরিডক্সিন, দুইটা একসাথে থাকবে না। তো এখন যেহেতু আইসোনাইজেট বেশি থাকতেছে, দ্যাটস মিন এখন পাইরিডক্সিনটা কি
কম থাকবে, আর পাইরিডক্সিন যখন কম থাকছে দ্যাটস মিন পাইরিডক্সিনের ডেফিসিয়েন্সি হচ্ছে, তখনই হবে হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি। পেরিফেরাল নিউরোপ্যাথি, ঠিক আছে। আর যখন হচ্ছে র্যাপিড অ্যাসিটাইলেশন হচ্ছে, অর্থাৎ যার বডিতে র্যাপিড অ্যাসিটাইলেশন হচ্ছে দ্যাটস মিন কি তার বডিতে মেটাবলিজমটা বেশি হচ্ছে। মেটাবলিজম বেশি হওয়া মানে ইন্টারমিডিয়েট যে ইন্টারমিডিয়েট মেটাবোলাইট যেটা ছিল হেপাটোটক্সিক, এইটা বেশি বেশি প্রডিউস হচ্ছে, তখন হবে হেপাটোটক্সিসিটি। এই যখন র্যাপিডলি হচ্ছে তখন কিন্তু কখনোই পেরিফেরাল নিউরোপ্যাথি হবে না, কারণ তখন তোমার বডিতেই কম, সে মেটাবলিজমটা বেশি হচ্ছে, এক্সক্রিয়েশন বেশি হওয়ার জন্য এখন আর পাইরিডক্সিন নিয়ে কোনো ঠেলাঠেলি করতেছে না, পাইরিডক্সিনের উপরে কোনো চাপ নাই, কারণ সেই বেরিয়ে যাচ্ছে। এই জন্য তখন হবে হচ্ছে শুধুমাত্র হেপাটোটক্সিটি, তখন পেরিফেরাল নিউরোপ্যাথি হবে না। আবার যখন স্লো অ্যাসিটাইলেশন হচ্ছে দ্যাটস মিন কি তোমার বডিতে আইসোনায়াজাইড বেশি, মেটাবলিজম কম হচ্ছে, সুতরাং এইটা বলতে পারি যে ইন্টারমিডিয়েট যে মেটাবোলাইটস এইটার পরিমাণ কম, কারণ মেটাবলিজম তো কম হচ্ছে, আর ইন্টারমিডিয়েট মেটাবোলাইটস সেটা ছিল ওই কিন্তু হেপাটোটক্সিটি করে। এই জন্য যখন স্লো অ্যাসিটাইলেশন হবে তখন কিন্তু হেপাটোটক্সিটি হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো কী জন্য দুইটা একসাথে হবে না। এই কথাটাই দেখো এখানেও বলা আছে যে যাদের র্যাপিড অ্যাসিটাইলেশন হয় সেইখানে দেখা যায় মেটাবলিজমটা বেশি হয়, ফলে ইন্টারমিডিয়েট মেটাবোলাইটসটা বেশি প্রডিউস হয়, ফলে এখানে হেপাটোক্সিটি হয়। আর যেহেতু মেটাবলিজমটা বেশি হচ্ছে এই জন্য এটা পাইরিডক্সিনের উপরে কোনো চাপ দিতেছে না, এই জন্য এখানে পাইরিডক্সিন ডেফিসিয়েন্সি হবে না, না হওয়ার জন্য এইটা দ্বারা পেরিফেরাল নিউরোপ্যাথি হবে না। আর যাদের স্লো অ্যাসিটাইলেশন দ্যাটস মিন কি এখন তার মেটাবলিজমটা কম হচ্ছে, ফলে কম এক্সক্রিয়েশন হচ্ছে, ফলে প্লাজমাতে তোমার আইসোনাইজেট বেশি আছে এবং সে প্রমোট করলো পাইরিডক্সিনকে বের হওয়ার জন্য, তখন গিয়া পাইরিডক্সিনটা আমার বডি থেকে বের হয়ে যাবে, আলটিমেটলি পেরিফেরাল নিউরোপ্যাথি। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এরপরে চলে আসো আমাদের রিফাম্পিসিনো অ্যান্টিটিবি ড্রাগসের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ। এই রিফাম্পিসিনো কিন্তু ব্যাকটেরিওসিডাল। আমরা শুরু থেকেই বলে আসতেছি যে আমাদের ফার্স্ট লাইন অ্যান্টিটিবি যে ড্রাগসগুলো আছে এদের মধ্যে শুধু ইথামবিউটলটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক, বাকি সবগুলোই কিন্তু ব্যাকটেরিওসিডাল। এরপরে দেখো বলা আছে যে রিফাম্পিসিন কীভাবে কাজ করে, সে নিউক্লিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিশন করে। এই কথাটা আসলে কমপ্লিট না, এই কথাটা এইভাবে বললে কমপ্লিট হয় যে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিশন ফলো বাই প্রোটিন সিনথেসিস ইনহিবিশন। কারণ এই যে নিউক্লিক অ্যাসিড সে কিন্তু আরএনএ সিনথেসিসকে ইনহিবিশন করে, ডিএনএকে না। তো আমার যদি সরাসরি নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিশন করে একটা ব্যাকটেরিয়াল গ্রোথকে ইনহিবিশন করতে হয়, তাহলে আমার ডিএনএ সিনথেসিসকে ইনহিবিশন করতে হবে। আরএনএ দিয়ে আমার এটা হয় না, আরএনএ দিয়ে যেটা করে সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিসকে আমাকে ইনহিবিশন করে। ঠিক আছে, আমি জিনিসটা খুব সহজভাবে বোঝাই যে আমরা নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিশন করে ব্যাকটেরিয়াল গ্রোথকে আমরা ইনহিবিশন করছি। এটা আমরা কীভাবে করি, যে একটা মাদার্স ব্যাকটেরিয়া সেখান থেকে যে ডটার ব্যাকটেরিয়াটা প্রডিউস হবে, অবশ্যই কিন্তু এখানে নিউক্লিক অ্যাসিড তোমাকে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ মাদার্স থেকে ডটারে অবশ্যই নিউক্লিক অ্যাসিডটা দিতে হবে। তুমি যদি কোনোভাবে এই নিউক্লিক অ্যাসিড যেটা ডটার্সের বডিতে যাচ্ছে ওইটাকে ইনহিবিশন করে দিতে পারো, দ্যাটস মিন রেপ্লিকেশনটা এখন ভালোভাবে হবে না, আলটিমেটলি মাদার্স থেকে ডটার হচ্ছে না। এইটা হচ্ছে তুমি সরাসরি নিউক্লিক সিনথেসিস ইনহিবিশন করতেছো, আলটিমেটলি আমার ব্যাকটেরিয়াল গ্রোথ ইনহিবিশন হচ্ছে। বাট মাইক্রোব্যাকটেরিয়াম একটা ডিএনএ বেস, নট আরএনএ, অর্থাৎ তার ডটারের বডিতেও যাবে হচ্ছে ডিএনএ, নট আরএনএ। এখন তুমি এই রিফাম্পিসিনটা কী করতেছো, আরএনএ সিনথেসিসকে ইনহিবিশন করতেছো, তুমি কিন্তু ডিএনএ সিনথেসিসকে ইনহিবিশন করতেছো না। অর্থাৎ মাদার্স থেকে ডটার্সের মধ্যে যেই নিউক্লিক অ্যাসিডটা যাইতেছে অর্থাৎ ডিএনএ, সেইটার উপরে তুমি কিন্তু কোনো কাজ করতেছো না। এই জন্য তাদের রেপ্লিকেশনে কোনো ধরনের সমস্যা হবে না, তারা নর্মালি রেপ্লিকেশন করতে পারবে, মাদার্স থেকে ডটার্স নর্মালি রেপ্লিকেশন করতে পারবে। তুমি যখন আরএনএ সিনথেসিস ইনহিবিশন করতেছো তখন এই রেপ্লিকেশনের সমস্যা না, তখন সে কী করবে, এই আরএনএটা কোন আরএনএ, এটা মেইনলি হচ্ছে মেসেঞ্জার আরএনএ। এবং তোমরা সবাই জানো যে যখন একটা প্রোটিন সিনথেসিস হয়, প্রোটিন সিনথেসিস কোথায় হয়, আমরা সবাই জানি প্রোটিন সিনথেসিস হচ্ছে রাইবোজোমের মধ্যে হয়। হ্যাঁ, এবং এই রাইবোজোমেরও কিন্তু দুইটা ইউনিট ছিল, একটা হচ্ছে 30S রাইবোজোমাল ইউনিট আর একটা হচ্ছে 50S রাইবোজোমাল ইউনিট। এবং এইটার মধ্যে আমি যখন প্রোটিন সিনথেসিস ইনহিবিশন পড়াইছিলাম তখন আমি বলছিলাম যে একটা সিগন্যাল প্রথমে এন্ট্রি করবে, ঠিক আছে, এবং এই সিগন্যালের কিছু কোড নাম্বার থাকে, কিসের জন্য, অ্যামিনো অ্যাসিডের জন্য। তখন আমার 30S উপরে যে সাব ইউনিট থাকে অর্থাৎ এ ইউনিট আর একটা হচ্ছে পি ইউনিট, এরা হচ্ছে এই কোড নাম্বারকে রিড করার পরে তারা হচ্ছে ট্রান্সফার আরএনএর কাছে একটা সিগন্যাল সেন্ড করে যে আমার কাছে এরকম একটা সিগন্যাল আছে, এরকম একটা অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসার পরে ওই অ্যামিনো অ্যাসিডকে হিলংগেশন করে একটা প্রোটিন সিনথেসিস করে যায়। এই যে সিগন্যালটা নিয়ে গেল, সেই সিগন্যালটা নিয়ে গেছে কে, সেইটাই নিয়ে গেছে আমার মেসেঞ্জার আরএনএ। অর্থাৎ তুমি রিফাম্পিসিন দিতেছো, সে কিন্তু নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিশন করছে কোন ধরনের, মেসেঞ্জার আরএনএ। ফলে এই মেসেঞ্জার আরএনএ এখন আর আমার রাইবোজোমের ভেতরে যাইতেছে না, না যাওয়ার জন্য
এখন আর কোনো সিগনাল ট্রান্সফারের কাছে যায় না, কোনো অ্যামিনো অ্যাসিড আসে না, আমার চেইন ইলংগেশন হয় না, প্রোটিন সিনথেসিস হয় না। এই জন্য আমি বলছি নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিশন ফলো বাই প্রোটিন সিনথেসিস ইনহিবিশন, অর্থাৎ সে যে কাজটা করতেছে, সে যে ব্যাকটেরিয়াল গ্রোথকে ইনহিবিশন করতেছে, এইটা করে বাই প্রোটিন সিনথেসিস ইনহিবিশন, একেবারে স্পেসিফিকভাবে প্রোটিন সিনথেসিস ইনহিবিশন। বাট সুপারফিশিয়ালি দেখলে মনে হয় যে হ্যাঁ সে নিউক্লিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিশন করতেছে, এটাও ভুল না, অবশ্যই সে নিউক্লিক সিনথেসিস ইনহিবিশন করতেছে। বাট নিউক্লিক অ্যাসিড বলতে আরএনএকে, মেসেঞ্জার আরএনএ। এখন তুমি যদি এটা গভীরে যেতে চাও এক্স্যাক্টলি কী জন্য হচ্ছে, তাহলে অবশ্যই প্রোটিন সিনথেসিস ইনহিবিশন। আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন আমি বলছি নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিশন ফলো বাই প্রোটিন সিনথেসিস ইনহিবিশন। এটা যখন মেকানিজম পড়াবো তখন আরও বেশি ক্লিয়ার হবে। আর এই রিফাম্পিসিন হচ্ছে ব্রড স্পেকট্রাম ওরালি ওয়েল অ্যাবজর্পশন হয়, এটা এন্টারো হেপাটিক সার্কুলেশন করে। কারণ এই রিফাম্পিসিন কিন্তু বাইলের মাধ্যমে এক্সক্রিশন হয়, বাইল অ্যাসিডের মাধ্যমে এক্সক্রিশন হয়। এই বাইলের মাধ্যমে এক্সক্রিশন হওয়ার জন্যই এখানে এন্টারো হেপাটিক সার্কুলেশন হয়। যত ধরনের ড্রাগস রয়েছে যারা বাইলের মাধ্যমে এক্সক্রিশন হয়, এদের ম্যাক্সিমাম ড্রাগই এন্টারো হেপাটিক সার্কুলেশন করে। আশা করি তোমরা জানো যে এন্টারো হেপাটিক সার্কুলেশন কি। আচ্ছা, এই এন্টারো হেপাটিক সার্কুলেশন সুবিধা কি? সুবিধা হচ্ছে এক্ষেত্রে দেখা যায় ডিউরেশন অফ অ্যাকশনটা হাই, বেশি পাওয়া যায়। কারণ কি? কারণ এটা যখন বাইলের মাধ্যমে এক্সক্রিশন হচ্ছে অর্থাৎ লিভারের মাধ্যমে, তখন আবার পুনরায় এটা এন্টারো ইন্টেস্টাইনের মধ্যে অ্যাবজর্পশন হচ্ছে। তো যেহেতু এটা অ্যাবজর্পশন আবার হয়ে যাচ্ছে, দ্যাটস মিন এটা এক্সক্রিশনটা কম হচ্ছে। এই এক্সক্রিশন কম হওয়ার জন্যই ডিউরেশন অ্যাকশন বেশি পাওয়া যায়। ভাইবাতে তুমি যখন মুখ দিয়ে জাস্ট বের করবা যে রিফাম্পিসিন এন্টারো হেপাটিক সার্কুলেশন করে, এইটার সাথে সাথে তোমাকে স্যার ম্যাডাম আরেকটা কোয়েশ্চেন করবে যে আর কি কি ড্রাগস আছে যারা এন্টারো হেপাটিক সার্কুলেশন করে, কিছু বলো আর না বলো। অবশ্যই ওরাল কন্ট্রাসেপটিভ পিল, অপিওয়েডের ভেতরে কোনগুলো ছিল? তোমার মরফিন, পেথিডিন এবং মিনোসাইক্লিন এবং ডক্সিসাইক্লিন, এইগুলা তোমাকে মাস্ট বি বলতে হবে, ঠিক আছে? আরেকটা এখানে ইম্পর্টেন্ট বিষয় ছিল যে এই রিফাম্পিসিন কিন্তু আমার লিভারের ড্রাগ মেটাবোলাইজিং এনজাইমকে ইনডিউস করতে পারে। এখন কথা হচ্ছে যে এই জিনিসটা করলে কি হবে? খুবই সহজ বিষয়টা, যে মনে করো যে আমি রিফাম্পিসিন নিলাম, রিফাম্পিসিনের সাথে যদি আমি ওরাল কন্ট্রাসেপটিক পিল নেই, যেহেতু রিফাম্পিসিন আমার মেটাবোলাইজিং এনজাইমকে ইনডিউস করে দিতে পারে, ইনডিউস করা মানে কি? বাড়ানো। দ্যাটস মিন এখন আমার মেটাবোলাইজিং এনজাইমের পরিমাণটা বেশি, এই জন্য দেখা যায় সে ওরাল কন্ট্রাসেপটিক পিলের মেটাবলিজম করে দেবে। ওরাল কন্ট্রাসেপটিকের ফলে মেটাবলিজমটা সে বেশি বেশি করে দিতেছে। দ্যাটস মিন তার নর্মাল কাজটা করে সে সুযোগ দিতেছে না, তার নর্মাল কাজ করার আগেই তাকে মেটাবলিজম করে বডি থেকে বের করে দিয়েছে। তখন দেখা যায় যে এই সাবসিকুয়েন্টলি আমরা যে ড্রাগসগুলো দিই এগুলো তাদের নর্মাল কাজটা করতে পারে না। অর্থাৎ আমি যদি ওরাল কন্ট্রাসেপটিক পিল দেই, ফলে আমার কী হবে? এখানে কন্ট্রাসেপটিক ফেইলর। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এরপরে আসো মেকানিজম কিন্তু আমি অলরেডি বলে আসি যে সে কী করে, নিউক্লিক অ্যাসিড সিনথেসিসকে কী করে? ইনহিবিশন করে। আরও স্পেসিফিকভাবে বললে কি, সে আরএনএ সিনথেসিসকে ইনহিবিশন করে। আরও স্পেসিফিকভাবে বললে কি, সে মেসেঞ্জার আরএনএকে সিনথেসিস ইনহিবিশন করে, ঠিক আছে? এইখানে দেখো এই কথাটাই বলা আছে যে তুমি যখন রিফাম্পিসিন দাও, রিফাম্পিসিন কী করে? তোমার যে ট্রান্সক্রিপশন প্রসেস ট্রান্সক্রিপশন প্রসেস কী ছিল? যেই প্রসেসে একটা ডিএনএ মেসেঞ্জার আরএনএ এবং এই ট্রান্সক্রিপশন প্রসেসের জন্য আমার নর্মালি একটা এনজাইম প্রয়োজন, যার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। আরও সুন্দরভাবে বললে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইম। তুমি যে রিফাম্পিসিন দাও, সে গিয়া এই আরএনএ পলিমারেজ এনজাইমের সাথে বাইন্ড করার জন্য এখন আর আরএনএ পলিমারেজটা কাজ করতে পারতেছে না, আরএনএ পলিমারেজকে ইনহিবিশন করে দিচ্ছে। ফলে এখন দেখা যায় যে এই ট্রান্সক্রিপশন প্রসেস হইতেছে না, দ্যাটস মিন ডিএনএ থেকে মেসেঞ্জার সিনথেসিস হইতেছে না। আর যদি মেসেঞ্জারের সিনথেসিস না হয়, দ্যাটস মিন এখন আর রাইবোজোমে কোনো সিগন্যাল যায় না এবং আলটিমেটলি কোনো প্রোটিন সিনথেসিস হয় না। আশা করি তোমরা বুঝতে পারছো। এই জন্যই কিন্তু আমি বলছিলাম যেটা মেকানিজম কি, নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিশন ফলো বাই প্রোটিন সিনথেসিস ইনহিবিশন। এইখানে দেখো এই কথাটাই বলা আছে যে তুমি যখন রিফাম্পিসিন দাও, সে কী করলো? সে হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইমকে ইনহিবিশন করে দিল, ফলে এখন আর মেসেঞ্জার সিনথেসিস হয় না, ফলে রাইবোজোম এখন আর প্রোটিন সিনথেসিস করতে পারে না। দ্যাটস মিন তুমি ব্যাকটেরিওসিডাল অ্যাকশন পাচ্ছ। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা যদি ইন্ডিকেশনে চলে আসি, ইন্ডিকেশন প্রথমে কি আছে? টিউবারকুলোসিস। এছাড়া আমরা লেপ্রোসিট এটা ইউজ করতে পারি। তুমি দেখে আসছো যে টিউবারকুলোসিসে কিন্তু 4টা মাত্র ড্রাগ ছিল যেটা আমরা ফার্স্ট লাইন হিসেবে ইউজ করি। লেপ্রোসিট ক্ষেত্রে এই সংখ্যাটা আরও কম। লেপ্রোসিটে হাতে গোনা 2 থেকে 3টা পাওয়া যায় যেইগুলো আমরা ইউজ করতে পারি। সো রিফাম্পিসিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করে। আর একটা কথা, কারো যদি মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফাইলোককাস অরিয়াস এরকম কোনো স্টেইন দ্বারা ইনফেকশন হয়, এক্ষেত্রে আমরা রিফাম্পিসিন দিতে পারি। বা কারো যদি পেনিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি দ্বারা ইনফেকশন হয়, এক্ষেত্রেও আমরা এটা দিতে পারি। এখন আসো অ্যাডভার্স ইফেক্ট। আমরা কিন্তু গত ক্লাসে বলছিলাম যে এই রিফাম্পিসিন কী করে? হার্মলেস অরেঞ্জ অর রেড ডিসকালারেশন অফ ইউরিন, সোয়েট, টিয়ার অথবা স্পুটাম। তো এই জিনিসটা কিন্তু হার্মলেস মিনস এই যে অরেঞ্জ বা রেড কালারেশন হচ্ছে,
এটা কিন্তু তার বডির কোনো সমস্যার জন্য হচ্ছে না। এটার কারণ হচ্ছে রিফাম্পিসিন যে আছে তার স্ট্রাকচারটাই সেরকম যে সে যখন বডি ফ্লুইডের সাথে মিক্স হবে তখন এটা অরেঞ্জ বা রেড কালার ফর্মেশন করবে, এই জন্য মূলত হয়। এটা কিন্তু পেশেন্টের কোনো হার্মফুল কন্ডিশনকে নির্দেশ করে না। এই জন্য অবশ্যই এইটার জন্য তোমাকে পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে যে আপনার ইউরিন, সোয়েট অথবা টিয়ার অরেঞ্জ বা রেড কালার হতে পারে, এটা নিয়ে আপনি ভয় পাবেন না এবং এর জন্য আপনি ওষুধ খাওয়া বন্ধ করবেন না। এই কাউন্সিলিংটা তুমি যদি না করো ফলে কী হবে, পেশেন্টের কোনোভাবে ইউরিন যদি অরেঞ্জ বা রেড কালার হয়ে যায় সাথে সাথে সে ওষুধ খাওয়া বন্ধ করে দেবে, এবং বন্ধ করার জন্য দেখা যায় ওইখানে ওই ড্রাগসগুলোর অ্যাগেইনস্টে রেজিস্ট্যান্স হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য অবশ্যই এই কাউন্সিলিংটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, পেশেন্টকে মাস্ট বি করতে হবে। এছাড়া কখনো কখনো এটা হেপাটাইটিস বা ফ্লু লাইক সিন্ড্রোমও করতে পারে। এরপরে আসো হসপির কোয়েশন। আমি এটা অলরেডি বলে দিছি যে রিফাম্পিসিনের সাথে তুমি যদি ওরাল কন্ট্রাসেপটিক পিল দাও দ্যাটস মিন কি এখানে কন্ট্রাসেপটিক ফেলার করতে পারে। কারণ কি, কারণ রিফাম্পিসিন হচ্ছে আমার যে ড্রাগ মেটাবোলাইজিং এনজাইম ছিল এই এনজাইমকে ইনডিউস করে, ইনক্রিজ করে দেয়, ফলে দেখা যায় ওরাল কন্ট্রাসেপটিক পিলের মেটাবলিজমটা বেশি, আলটিমেটলি সে তার নর্মাল কাজটা করতে পারতেছে না। এরপরে আসো ফাইরাজিনামাইড। ফাইরাজিনামাইড হচ্ছে ব্যাক টু সিডাল। আমরা অলরেডি বারবার বলে আসতেছি যে ইথামবিউটল ছাড়া যারা আছে সবাই হচ্ছে ব্যাক টু সিডাল। ফাইরাজিনামাইডটা কিন্তু একটা প্রো ড্রাগ, সে কিন্তু অ্যাক্টিভ না, সে আমার বডিতে যাবে, যাওয়ার পরে অ্যাক্টিভ হয় এবং সেটা হচ্ছে ইনএক্সপেন্সিভ। ঠিক আছে, এরপর আমরা যদি মেকানিজমে চলে আসি। মেকানিজম তুমি যদি লিপিং কটটা দেখো, ক্যাডসাংটা দেখো, এখানে সুন্দরভাবে বলা আছে মেকানিজম ইজ আননোন, বাট ধারণা করা হয় এই পাইরাজিনামাইডটা, আমরা গত স্লাইডে বললাম যে সে কিন্তু প্রো ড্রাগ, সে আমার বডিতে যাবে, বডিতে যাওয়ার পরে অ্যাক্টিভ হবে। এটা অ্যাক্টিভ ফর্ম হচ্ছে পাইরাজিনামিক অ্যাসিড, পাইরাজিনামিক অ্যাসিড। ঠিক আছে, অর্থাৎ সে হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। অ্যাসিডিক এই নেচার হওয়ার জন্য সেই অ্যাসিডিক এনভায়রনমেন্টটা যে ক্রিয়েট করে, অ্যাসিডিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য ব্যাকটেরিয়াটা মারা যায়। সেইখানে ছবিতে তোমরা কিন্তু এটাই দেখতে পাচ্ছ যে সে মেমব্রেনকে অ্যাসিডিফিকেশন করে দিচ্ছে, অর্থাৎ সেই স্ট্রাকচারটাকে অ্যাসিডিফিকেশন করে দেয় এবং এই অ্যাসিডিক এনভায়রনমেন্টের জন্যই এই ব্যাকটেরিয়াটা মারা যায়, এটা ধারণা করা হয়। দিস ইজ নট কনফার্ম। মেকানিজমে দেখো সেই কথাটাই বলা আছে, আমরা যখন পাইরাজিনামাইড নেই, সেই পাইরাজিনামাইডটা হচ্ছে ম্যাক্রোফেজ এবং লাইসোজোম দ্বারা প্রথমে আপটেক হবে, আপটেক হওয়ার পরে সেই অ্যাক্টিভ ড্রাগে কনভার্ট হবে এবং এই জন্য একটা এনজাইমের প্রয়োজন, এটার নাম হচ্ছে পাইরাজিনামাইডেজ, যেটা মাইক্রোব্যাকটেরিয়ামের ভেতরেই থাকে। এই পাইরাজিনামাইডেজ দ্বারা সে পাইরাজিনোইক অ্যাসিডে কনভার্ট হবে এবং আলটিমেটলি সেই অ্যাসিডিক এনভায়রনমেন্টে ইন্টারসেলুলার যে ব্যাকটেরিয়াগুলো আছে সেইগুলোকে মেরে ফেলে। তো পাইরাজিনামাইডের একটা স্পেশাল রোল রয়েছে, সেটা হচ্ছে সে হচ্ছে আমাদের যে কোর অর্থাৎ আমাদের যে থেরাপিটিক কোর্স এটাকে শর্টার করে দেয়। অলরেডি আমরা কম্বিনেশন নিয়ে আসছি, কম্বিনেশনে এমনিতেই আমাদের থেরাপিটা শর্ট হবে, কিন্তু স্পেসিফিকভাবে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে কোন এজেন্টটা আমার এই কোর্সটাকে শর্ট করার জন্য রেসপন্সিবল, তাহলে অবশ্যই তোমাকে পাইরাজিনামাইডের নাম বলতে হবে। আগে যখন হচ্ছে পাইরাজিনামাইড আমাদের এই কম্বিনেশনে ছিল না, তখন দেখা যেত যে একটা পেশেন্টকে বছরের পর বছর এই অ্যান্টিটিবি যে ড্রাগসগুলো আছে সেইগুলো খাইতে হইতো, বাট এখন এই পাইরাজিনামাইড অ্যাড করার জন্য দেখা যায় যে 6 মাসই যথেষ্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো এটা অ্যাডভার্স ইফেক্ট হাইপার ইউরেসেমিয়া এবং হেপাটাইটিস। মজার বিষয় হচ্ছে এই যে হাইপার ইউরেসেমিয়া, এই হাইপার ইউরেসেমিয়া কিন্তু মোস্ট অফ দ্য কেস হচ্ছে অ্যাসিমটোমেটিক, অর্থাৎ পেশেন্ট এটা বুঝেও না। ঠিক আছে, এরপরে যদি আমরা একটু ইথামবিউটলে চলে আসি। ইথামবিউটল হচ্ছে ব্যাকটেরিস্ট্যাটিক, আমরা শুরু থেকেই বলতেছি একমাত্র ইথামবিউটলই হচ্ছে ব্যাকটেরিস্ট্যাটিক, বাকি সবগুলো কী ছিল, বাকি সবগুলো হচ্ছে ব্যাকটেরিসিডাল এবং সে ওয়েল অ্যাবজর্পশন হয় এবং বডি টিস্যুতে সিএনএসেও এটা ভালোভাবেই যেতে পারে। আর যদি ইথামবিউটলের মেকানিজম জিজ্ঞাসা করে, আমরা যখন সেল ওয়ালের ছবিটা দেখছিলাম, আমাদের অনেকগুলো সেল ওয়ালে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ছিল, মাইকোলিক অ্যাসিড ছিল, আমরা মাইকোলিক অ্যাসিডকে কার মাধ্যমে ইনহিবিশন করছিলাম, আইসোনাইজেট। আরেকটি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ছিল সেটা হচ্ছে অ্যারাবিনো গ্যালাকটেন। ইথামবিউটলের কাজ হচ্ছে এই অ্যারাবিনো গ্লাকটেনকে ইনহিবিশন করা। সি আমার এই লেয়ারটা হচ্ছে অ্যারাবিনো গ্লাকটেন, দ্যাটস মিন ইথামবিউটলে কিন্তু আমার সেল ওয়াল সিনথেসিস ইনহিবিশনই করতেছে। ঠিক আছে, এখন এই জিনিসটা কীভাবে করে, এটা করার কারণ হচ্ছে এই অ্যারাবিনো গ্যালাকটেন সিনথেসিস হওয়ার জন্য একটা ইম্পর্টেন্ট এনজাইমের প্রয়োজন, এটার নাম হচ্ছে অ্যারাবিনোসিল ট্রান্সফারেজ এনজাইম। ইথামবিউটলটা এই এনজাইমটাকে ইনহিবিশন করে দেয়। ইনহিবিশন হওয়ার জন্য এখন আর অ্যারাবিনো গ্যালাকটেন সিনথেসিস হয় না, আলটিমেটলি তার সেলটা ডিসরাপশন হয় এবং এটা মারা যায়। ঠিক আছে, তো নর্মালি যত সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর রয়েছে সবাই কিন্তু ব্যাক টু সিডাল, বাট আমার এই ইথামবিউটলটা কিন্তু ব্যাক টু স্ট্যাটিক। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে একটা ব্যতিক্রম, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা যদি একটু অ্যাডভার্স ইফেক্টে চলে আসি, যে সে কী করে, রেট্রোবালবার নিউরাইটিস করতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি এবং হেপাটোটক্সিসিটি করতে পারে। এই যে রেট্রোবালবার নিউরাইটিস অর্থাৎ কি, তার রেড গ্রিনের একটা কালার ব্লাইন্ডনেস হবে। ঠিক এই কারণে কিন্তু আমরা কখনোই ইথামবিউটলকে চিলড্রেনে দিব না, কারণ আমরা যদি চিলড্রেনকে দিই, চিলড্রেন তো এই জিনিস বুঝে না, অর্থাৎ যদি তার কালার ব্লাইন্ডনেস হওয়া শুরু করে, চিলড্রেন কিন্তু এই জিনিসটা বুঝবে না এবং সে আমাকে ইনফর্ম করতে পারবে না। তো যেহেতু সে বলতে পারতেছে না, দ্যাটস মিন তার সমস্যা প্রতিনিয়ত বাড়তেছে কিন্তু আমি বুঝতে পারতেছি না। এই জন্য কখনোই আমরা ইথামবিউটলকে চিলড্রেন এবং যাদের অলরেডি ভিজুয়াল প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও দিব না। তো আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই, আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগছে। এর পরের ক্লাসে আমরা অ্যান্টি টিউবারকুলার ড্রাগ পুরাটা শেষ করব।